Hi everyone, here I am back with another new video. আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে একটা নতুন বাইক কেনার পর কি কি করবেন, অর্থাৎ যেটাকে আমরা ব্রেকিং পিরিয়ড বলে থাকি। এই সময়টায় যদি আমরা কিছু ভুল করি তো এই কারণে আমাদের বাইক ফিউচারে বিভিন্ন রকম সমস্যা করতে পারে, যেমন মাইলেজ রিলেটেড প্রবলেম, সঠিক মাইলেজ আপনি পাবেন না, সঠিক টপ স্পিড আপনি পাবেন না, এবং ইঞ্জিনে খুব তাড়াতাড়ি বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো এই সমস্ত জিনিস নিয়ে আজকে আলোচনা করব এবং কিছু কমন জিনিস এবং কিছু সাধারণ জিনিস আর কিছু গোপন টিপস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যে সাধারণ জিনিসগুলো অনেকেই জানে না। সো প্রথম যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে ওইটা স্পিড অথবা আরপিএম রিলেটেড। কারণ আমরা যদি ভাবি যে আমরা বাইকের স্পিড 50-এর উপরে উঠাবো না, দেন ইট ইজ ওকে, বাট তার মানে এই না যে আপনি 2-3 গিয়ারে 50-60 উঠাই দিচ্ছেন। ওটা অনেক বড় ভুল। তখন আপনার আরপিএম 8-9-10-এও নিয়ে যাওয়া লাগতে পারে, মানে 8-9-10 হাজারে। তো ওইটা ঠিক না। তখন আপনি মূলত খেয়াল রাখবেন আপনার আরপিএম মিটারের উপর। দেখেন আপনার স্পিড আপনি কত চালাচ্ছেন, ইট ডাজেন্ট ম্যাটার। আপনি 100-তে চালান, 200-তে চালান, ওটা কোনো বড় ব্যাপার না। বাট আপনি 1 গিয়ারে, 2 গিয়ারে, 3 গিয়ারে, 4 গিয়ারে চালান, আপনার আরপিএম কখনো 4 থেকে 5,000-এর উপরে উঠতে দিবেন না। মানে হাফ ট্রাই করবেন প্রথম 1000 যে কিলোমিটারটা। আর আমি মনে করি যে প্রথম 1000 কিলোমিটারের পর এটা মেনটেন করা বেশি একটা জরুরি না, কারণ প্রথম 1000 কিলোমিটারে ইঞ্জিনের উপর বেশি একটা স্ট্রেস দিচ্ছেন না। আর তারপর যখন 1000 পার হয়ে যাচ্ছে তখন আপনি আপনার ইঞ্জিনটাকে ফ্রি করবেন। জাস্ট ওইটার যে ম্যাক্সিমাম পাওয়ার, যে ম্যাক্সিমাম আরপিএম, ওটাও আপনাকে দেখতে হবে। তা নাইলে ওর পরে যে আরপিএমটা রয়েছে ওই সেগমেন্টটাতে কিন্তু আপনার বাইকটা ফ্রি আপ হবে না। সো অনেকে আসলে এই ক্ষেত্রে বলতে পারে ভাই 2000 মানতে হয়, 3000 মানতে হয়, 4000 মানতে হয়। ভাই মানেন, বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি 1000 কিলোমিটার ইজ এনাফ। 1000 কিলোমিটার পর্যন্ত আপনি ওইটা মেনটেন রাখেন, 1000 কিলোমিটার কম হয় না। আর 1000 কিলোমিটার মানার পর দেন আপনি আপনার ম্যাক্সিমাম যে আরপিএম ওইগুলো ইউজ করতে পারেন। বাট অনেকের ক্ষেত্রে ভিন্নতর হতে পারে, কারণ সব মোটরসাইকেল এক না। বাট বিশেষ করে 160 সিসি অথবা যত স্পোর্ট বাইক রয়েছে বাংলাদেশে ওইগুলোর ক্ষেত্রে এটা কাজ করবে। আর 1000 কিলোমিটার পর্যন্ত আপনাকে ওইটা ফলো করতে হবে, অথবা আপনি চাইলে 1500 কিলোমিটার পর্যন্ত এটা করতে পারেন। বাট আমার রিকমেন্ডেশন থাকবে 1000 পর্যন্ত আপনি জাস্ট 5 থেকে 6000 আরপিএম এর নিচে চালান। অলরেডি ওই সময় আপনি বেশি একটা প্রেশার দেননি, তো তারপর যদি আপনি 1000 পার হওয়ার পর বেশি একটা প্রেশার না দেন, তাহলে এর পরের যে জিনিসগুলো ওইগুলো কিভাবে ফ্রি হবে, মানে ওটাকে পুশ করতে হবে তারপর আস্তে আস্তে। অনেকের দ্বিমত থাকতে পারে এই ব্যাপারে, সো কাইন্ডলি কমেন্ট করেন। বাট আমি আমার যে এক্সপিরিয়েন্সটা, আর অলরেডি আমি 2-3টা বাইক ইউজ করেছি নতুন, তো এই ক্ষেত্রে আমি বলতেছি। আর আমি কখনো সেকেন্ড হ্যান্ড বাইক কিনি না, সো এই কারণে নতুন বাইকে কি কি করতে হয় এগুলো আমার একটা ধারণা চলে আসে। সো মেন কথা হলো কি, আপনি 1000 কিলোমিটার পর্যন্ত জাস্ট 5000 আরপিএম এর নিচে চালান। ওই যে একটা কাঠি থাকে না, আরপিএম বলে, যেটাকে অনেকে আসলে চেনেন না, তো ওইটাকে 5-এর উপরে নিবেন না। মানে 1 গিয়ারে, 2 গিয়ারে আপনি 7-8 হুট করে উঠাই দিবেন না। মেন কথা ইঞ্জিনের উপর বেশি একটা স্ট্রেস দিবেন না। আর স্পিডও একটা ম্যাটার, বাট স্পিড অত বেশি একটা গুরুত্বপূর্ণ না। আপনার যদি 5000 আরপিএম এ 100 স্পিড উঠে যায়, যদিও যেটা ওঠে না কোনোদিন, বাট আমি জাস্ট আপনাকে বললাম ওই ক্ষেত্রে আপনার স্পিড 50 উঠতে পারে, 60 উঠতে পারে, 65 উঠতে পারে, এটা কোনো বড় ম্যাটার না। সো স্পিড ভুলে যান আর আরপিএম মিটারের উপর খেয়াল রাখেন। আর হ্যাঁ, গিয়ার শিফটিং করতে থাকবেন, বাট ঘন ঘন না। বাট একই টাইপের গিয়ারে বারবার চালাবেন না। আমাদের শুধুমাত্র ইঞ্জিন ফ্রি হলে হবে না, যে গিয়ার বক্সটা ওটাকে একটু ফ্রি করতে হবে। সো কাইন্ডলি আস্তে আস্তে গিয়ার শিফট করবেন। আর প্রথম দিকে এমনিতেও সব বাইকের যে গিয়ার শিফটটা ওটা একটু কড়া থাকে, মানে শক্ত থাকে, তো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো ওইটা নিয়ে টেনশন করার কিছু নেই। সেকেন্ড যে জিনিস সেটা হলো ইঞ্জিন অয়েল। সো কোন ইঞ্জিন অয়েলটা ব্যবহার করবেন? সো আপনার বাইকের জন্য যে রিকমেন্ডেড ইঞ্জিন অয়েলটা রয়েছে ওইটা ইউজ করবেন। যে মাত্রাটা, মনে করেন আমি এখন কেটিএম RC 125 নতুন চালাচ্ছি, তো এখন আমার 1400 থেকে 1500, মানে এইটা দিতেই হবে ওকে। আর কমও না বেশিও না, জাস্ট মেনটেন ইট। আমি আসলে শিওর না যে 1400 লাগে কি 1500 লাগে, বাট আমি ইন্টারনেটে যেটুকু দেখলাম এটা 1400 দেওয়া এনাফ। সো 1400 ইঞ্জিন অয়েল আমি এতে ব্যবহার করব, মানে 1400 মিলিগ্রাম। আর অনেক নতুন বাইকে 1 লিটার থাকে, অনেক মোটরসাইকেলে 800 থাকে, আবার অনেক মোটরসাইকেলে 1200 মিলিগ্রাম থাকে, 1250 মিলিগ্রাম থাকে। সো এটা আসলে কোম্পানি বলে দেয়। সো এটা না আপনার কোম্পানি থেকে জানা উচিত। নেটে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য পেতে পারেন, বাট আপনি যে শোরুম থেকে বাইকটা কিনতেছেন জাস্ট তাদের আস্ক করেন, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি কি মাত্রায় ইঞ্জিন অয়েল ব্যবহার করবো আর ইঞ্জিন অয়েলের গ্রেড কি। আর যতদূর ইঞ্জিন অয়েলের গ্রেডের কথা আমি আপনাদের এই জায়গায় দেখাই দিচ্ছি যে কোন কোন বাইকে কি কি ইঞ্জিন অয়েল আপনার ব্যবহার করা উচিত। অবশ্যই আমি পিন কমেন্টে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। আসলে আমি এই যে তথ্যগুলো একটা ওয়েবসাইট থেকে নিয়েছি, আর আপনারা ওই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। আমি জানি না এটা কার ওয়েবসাইট, বাট অনেক ভালো তথ্য দেওয়া রয়েছে এই সম্পর্কে। তো এখন কথা, কত ঘন ঘন ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে?
সো প্রথমত আমি বলবো যে এই জায়গায় কোনো প্রকার সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন না, কারণ নন সিনথেটিক ইঞ্জিন অয়েল যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ইঞ্জিনের একটু ক্ষয় হবে হালকা হালকা, মানে খুবই সীমিত। ফার্স্ট অফ অল আপনি কোনো সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন না, ভাবতেছেন নতুন দামি বাইক কিনছেন, দামি মোবিল ইউজ করবেন, জাস্ট ডোন্ট ডু ইট। কারণ আপনি যদি দামি ইঞ্জিন অয়েল ব্যবহার করেন, মানে যেগুলো সিনথেটিক, তো সিনথেটিক ইঞ্জিন অয়েল মূলত আমাদের ইঞ্জিনের ক্ষয় রোধ করে, বাট আমাদের এখন তো আমাদের ইঞ্জিনটাকে একটু ক্ষয় হতে দিতে হবে, তা নাহলে ওইটা ফ্রি হবে কিভাবে। সো এই কারণে আপনার যে রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল গ্রেড আর যে মাত্রা ইঞ্জিন অয়েল দিতে হবে ওইটাই দেন, বাট বেশি একটা দামি ইঞ্জিন অয়েল দিয়েন না, আর নন সিনথেটিক ইঞ্জিন অয়েল দেন, যার ফলে আপনি যখন ওই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন তখন আসলে যাতে আপনার বাইকটা ফ্রি হতে পারে, যাতে করে যে সমস্ত পার্টস পাতি রয়েছে ইঞ্জিনের ভিতরে, যে সমস্ত ছোট ছোট ভাঙাচোরা লোহা লক্ষট রয়েছে ওইগুলো যেন বাইরে চলে যেতে পারে। বাট আপনি চাইলে সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন যখন আপনি 5,000 অথবা 10,000 কিলোমিটার পার হয়ে যাবেন। সো পার্সোনালি আমি বলবো 5 থেকে 10 এর মাঝামাঝি আপনি করতে পারেন, মানে 7,000, সবকিছুর একটা মিডিল পয়েন্ট থাকে না, মিডিল পয়েন্টও আপনি করতে পারেন। অর্থাৎ আপনি 7,000 থেকে 10,000 কিলোমিটার চালানোর পর, মানে নন সিনথেটিক চালানোর পর আপনি তারপর সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন। ওইটা ব্যবহার করলে আপনার ইঞ্জিন পরবর্তীতে আর ক্ষয় হবে না। প্রথমে যে 5-7,000 কিলোমিটার রয়েছে না, এই সময়টা ক্ষয় হতে দেন, বেশি একটা দামি ইঞ্জিন অয়েল ব্যবহার করেন না। তাই বলে একদম লোকাল ইঞ্জিন অয়েল না ভাই, আমি বলতেছি মানে 500-700 টাকা রেটের যেগুলো রয়েছে ওইগুলো ব্যবহার করেন। একদম প্রথমে আপনি 1,000, 1,500, 2,000 টাকার ইঞ্জিন অয়েল ব্যবহার করেন না। লোকজন সস্তা বলতে অনেক সস্তা পাবে, বাট ওইটা না, আমি জাস্ট এই জায়গায় এইটার কথা বলতেছি। সো এই ক্ষেত্রে আপনি কি কি ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন? সুপার 40 ইউজ করতে পারেন, ভিস্কো ইউজ করতে পারেন, হাইপারও ইউজ করতে পারেন, এদের বিভিন্ন মডেল রয়েছে, বাট আমি আসলে কোনোটাকে কমপ্লিটলি রিকমেন্ড করতে পারবো না। আপনি যার কাছ থেকে বাইক সার্ভিস করাচ্ছেন সে আসলে এটা ভালো বলতে পারে, কারণ আমি আসলে কোনো বাইকের মেকানিক না। জাস্ট আমি আমার আগের যে দুটো বাইক ছিল তাতে কি ইউজ করছি, এটাই কি ইউজ করবো, মানে নতুন কেটিএম আরসিতে, জাস্ট এটাই আমি বলার চেষ্টা করতেছি। আর এখন যে ব্যাপারটা সেটা হলো টাইম পিরিয়ড, মানে কত কিলোমিটার পর পর চেঞ্জ করবেন। সো প্রথম যে ইঞ্জিন অয়েলটা ওইটা 500 কিলোমিটার পরে যে চেঞ্জ করা ভালো। সেকেন্ড বার 1200-তে করেন, তারপর আপনি 1800-তে করেন, তারপর আপনি 3,000-এ গিয়ে করেন, আর তারপর প্রতি 1,000 পর পর চেঞ্জ করতে থাকে। আরেকটা ব্যাপার, আপনার বাইকটাকে প্রত্যেকদিন একটু চালাবেন, আর সকালবেলায় উঠে নিউট্রালে জাস্ট ওটাকে স্ট্যাটিক ভাবে রাখবেন, মানে নিউট্রালে স্টার্ট দিবেন, আর বেশি একটা রেপ করবেন না, মানে অ্যাক্সেলারেটর মোড়াবেন না, আর ওটাকে স্ট্যাটিক ভাবে রাখেন। স্ট্যাটিক ভাবে বাইকটাকে একটু ফ্রি হতে দেন সকালবেলা, অথবা আপনি যে সময় বাইকটা নিয়ে বের হবেন আপনি এক গিয়ারে অথবা নিউট্রালে রেখে জাস্ট বাইকটাকে নর্মালি স্টার্ট দিয়ে রেখে দিবেন, যাতে করে ইঞ্জিনের যে কম্পোনেন্টটা এটা ফ্রি থাকে। আর এর পাশাপাশি আরেকটা জিনিস আমরা ভুল করি, প্রথম 1,000 কিলোমিটার চেষ্টা করবেন কোনো পিলিয়ন ছাড়া রাইড করার, বাট আমরা চাইলেও এটা করতে পারি না। বন্ধুরা বলবে ভাই নতুন বাইক কিনছিস আমাকে নিয়ে ঘুরতে চল, গার্লফ্রেন্ডকে নিয়ে আপনি ঘুরতে যাবেন, আর আব্বু আম্মুকে তো অবশ্যই প্রথমে বাইকে ওঠাতে হবে, এটা কমন ব্যাপার। আর হ্যাঁ জাস্ট করেন, মানে বাট বেশিরভাগ চেষ্টা করবেন একা রাইড করার প্রথম 1,000 কিলোমিটার। ওই সময় না বাইকে বেশি একটা ওয়েট দিবেন না, আপনার ওয়েট ইজ এনাফ। আর সকালবেলায় আসলে যখন ইঞ্জিনটা ফ্রি করবেন তখন ওইটাকে আপনি ডবল স্ট্যান্ড ইউজ করে দিতে পারেন। আর আপনার বাইকে যদি কোনো ডবল স্ট্যান্ড না থাকে, যেমন কেটিএম আরসি অথবা R50 ভার্সন 3-তে নেই, তো এই ক্ষেত্রে আপনি নিউট্রালে লেখে সাইড স্ট্যান্ড দিতে পারেন। বাট আমি না আসলে ডবল স্ট্যান্ডে বাইক পার্ক করা বেশি একটা রিকমেন্ড করি, কারণ কি ডবল স্ট্যান্ডে বাইক পার্ক করলে ওটা যে ইঞ্জিন অয়েলটা রয়েছে না ওইটা জাস্ট যেমন তেমনই থেকে যায়, বাট এক সাইড ব্যাপক যদি আপনি ওইটাকে পার্ক করেন তো ওইটার ইঞ্জিন আসলে একটু কার্ভড হয়ে থাকে, তো ওই ক্ষেত্রে না ওইটার ইঞ্জিন অয়েল এক সাইডে চলে যায়, তো ওইটা একটা ব্যাপার। এবার যে টিপস সেটা হলো বাইকের কিকার নিয়ে। দেখেন আপনার বাইক যদি কিক স্টার্ট থাকে, দেন নতুন বাইক কেনার পর জাস্ট কিক স্টার্ট করেন। হ্যাঁ সেলফ স্টার্টও করবেন, বাট সকালবেলা অথবা প্রথম যখন বাইকটা নিয়ে বের হবেন জাস্ট কিক স্টার্ট দেওয়ার চেষ্টা করেন। আর যাদের নেই তাদের এই ক্ষেত্রে কিছু করার নেই, আপনারা হতভাগা অথবা দামি বাইক কিনে বিপদে পড়েছেন। সো অনেক কিছু তো হলো, এখন মেন কথা এই ভিডিওটার কনক্লুশন কি। তো প্রথমত যে জিনিসটা মেনটেন করবেন সেটা হলো আরপিএম, জাস্ট 5,000 অথবা 4,000 আরপিএম খেয়াল রাখবেন যে এর উপরে যেন না যায়। তারপর গিয়ার শিফটিং করবেন একটু, আর তারপর কারেক্ট ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন, সঠিক সময় মতো পরিবর্তন করবেন, বেশি একটা ওয়েট দিবেন না বাইকের উপর, দ্যাটস ইট। জাস্ট এইটুকু ফলো করেন, আর এটা 1,500 অথবা 1,000 কিলোমিটার পর্যন্ত ব্যবহার করা এনাফ আমার কাছে। আর আপনি যদি অনেক বেশি শৌখিন হয়ে থাকেন, আর আপনি যদি একটু হারকিপটা ক্যাটাগরির পাবলিক হয়ে থাকেন, দেন আপনি ওটা 2,000-4,000 কিলোমিটার পর্যন্ত মেনটেন করতে পারেন। বাট আমার অত ধৈর্য না, আমি কেমন 1,000 কিলোমিটার পর্যন্ত করি। আমি এটা বললাম আমি যেটা ফলো করি, আর এটা আমার জন্য কাজ করে, আমার বাইকগুলোর জন্য কাজ করে। এটা জরুরি নয় যে এটা আপনার বাইকের জন্য কাজ করবে, আপনার বাইকের জন্য একটু ডিফারেন্ট হতে পারে, বাট জাস্ট এক্সপেরিমেন্ট করতে থাকেন। বাট প্রথমত ওই যে জিনিসগুলো আমি বললাম এটা সবার ক্ষেত্রেই কাজ করতে পারে, তো ওইগুলো ফলো করবেন। আর যদি আপনি কিছু একটা ভুল করেন, আর আমি আসলে এই জায়গায় আপনাকে কমপ্লিটলি বলতে পারতেছি না যে এটা কমপ্লিট আপনার যে কোনো বাইকে কাজ করবে। যেমন মনে করেন আপনি যদি ডিসকভার 100-এর উপরে সেম টেকনিক ফলো করেন, দেন
দেন ওই ক্ষেত্রে আমার কিছু বলার নেই। আমি জাস্ট আপনাদের বলতেছি যে 160 সিসি 150 সিসি অথবা যে স্পোর্টস বাইকগুলো রয়েছে ওইগুলোর ক্ষেত্রে এগুলো কাজ করবে। আর কম সিসির বাইকের উপর আমার সত্যিই কোনো এক্সপিরিয়েন্স নেই। আমি আসলে এই ব্যাপারে মানে ওইগুলোর যে নতুন কেনার পর কী কী মেনটেন করতে হয় আসলে আমার খুবই নলেজ কম। সো ওইগুলো নিয়ে আমি আসলে কথা বলতে পারবো না। আর ওই ধরনের বাইক আমি কখনো রাইডও করিনি, মানে পার্সোনালি হোক আর এমনিতেই হোক তেমন বেশি একটা রাইড করি না। তো এই কারণে আমি একটু কম জানি। সো ভুল হলে মাফ করবেন আর সঠিক তথ্য কমেন্টে দিয়ে দিবেন, কারণ আমিও মানুষ, আমিও ভুল করতে পারি। অনেক জিনিস আছে আমি জানি না, মানুষ মাত্রই ভুল। আর অনেক জিনিস আমি জানি না যেগুলো হয়তো আপনারা জানেন। জাস্ট আমাদের ওই নলেজগুলো শেয়ার করতে হবে। সো আপনারা ভিডিও তৈরি নাইবা করতে পারেন, ভালোভাবে কমেন্ট করেন যে এই জিনিসগুলো আপনারা করতে পারেন, আমি একটা পিন কমেন্ট দিয়ে দিব যাতে অন্যরাও দেখতে পারে। থ্যাংক ইউ সো মাচ। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।